নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আমার আজকের গল্প এনাক্ষী চট্টোপাধ্যায়ের আরতি। ভোররাতে দারুণ ঝড়, দুমদাম দরজা জানালার পাল্লা বন্ধ হতে লাগলো। তারই ফাঁকে ঘূর্ণি হাওয়ার সঙ্গে ঘরের মধ্যে ঢুকে গেল যত রাজ্যের ধুলো আর বালি। আজ স্কুলের সব আম গাছতলায় কাঁচা আমের বৃষ্টি নেমেছে। কোনো মতে চুলটা আঁচড়াতে আঁচড়াতে ভাবছিল কৃষ্ণা, আর কেউ না পৌঁছাবার আগে যদি স্কুলের মাঠে হাজির হওয়া যেত। গাড়িটা যে কতক্ষণে আসবে, আজ যদি দেরি করে আসে তাহলে ততক্ষণে গাছতলা ফর্সা। আরতিটার খুব সুবিধে, বোর্ডিংয়ে থাকে। ঘুম ভাঙলেই এক দৌড়ে এ বাড়ি থেকে ও বাড়ি আসতে কতক্ষণই বা। টিচার্স কোয়ার্টারের মধ্যে একটা শর্টকাট আছে, গেটও পেরোতে হবে না, পাঁচিল তো টপকাতে হবেই না। ইস, কৃষ্ণার বাবা যদি ধানবাদ বা আসানসোলে থাকতেন কি মজাই হতো। তাহলে আরতির মতো ওকেও হোস্টেলে রেখে চলে যেতেন মা বাবা। মাঝে মাঝে দেখা করতে আসতেন অনেক খাবার দাবার নিয়ে, আর কৃষ্ণা একটু দূরে দাঁড়িয়ে থাকতো লজ্জা লজ্জা মুখ করে, যেমন আরতিকে দেখেছে। যে দুর্দান্ত মেয়ের দাপটে সমস্ত স্কুল তর্থস্থ, বাবা মাকে দেখলেই একেবারে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। ভিজিটার্স রুমের সামনে দিয়ে অকারণে যাওয়া আসা করতে করতে ক্লাসের মেয়েরা সবাই আরতির এই চেহারা দেখে ওর মুখের দিকে তাকায়। তারপর বাবা মার গাড়ি স্কুলের কম্পাউন্ড বেরোনোর শুধু অপেক্ষা। এই রে, আজ যদি গাড়ি খারাপ হয়ে গিয়ে থাকে, কাঁচা আম ততক্ষণে লুটপাট হয়ে সব সাবার, একটা ছিটে ফোঁটাও পড়ে থাকবে না। মা মা, গগনভেদী আওয়াজ ছাড়ে কৃষ্ণা। কি হলোটা কি? সাত সকালে সবার ঘুম না ভাঙালেই নয়। মা চোটে মোটে জবাব দিলেন, এমনিতেই মর্নিং স্কুলের ফার্স্ট ট্রিপে এত ভোরে স্কুলের গাড়ি আসে যে ওকেই তো অ্যালার্ম দিয়ে 4:30 উঠতে হয়। তাতে কারো মেজাজ ভালো থাকা সম্ভব? বলছিলাম কি, আমি রিক্সা করে চলে যাই। কেন, হঠাৎ তাড়া পড়লো কেন? মানে, যদি স্কুলের গাড়ি খারাপ হয়ে গিয়ে থাকে? তাহলে যখন আসবে তখন যাবে। লেট হলে বলবি গাড়ি লেট করে এসেছিল। কিন্তু ক্লাসে লেট হওয়া কি উচিত? এবছরে একদিনও হয়নি। সে তুমি যতই চেষ্টা করো, বেস্ট অ্যাটেন্ডেন্সের প্রাইজ তোমার কপালে নেই রমা থাকতে। রমাও হোস্টেলে থাকে। সত্যি, পৃথিবীতে যত মজা সব কি ওই হোস্টেলের মেয়েদের? তবে রমাকে নিয়ে অন্য ভয় নেই। সে ভোরবেলা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে কাঁচা আম কুড়োতে আসবে না। বড় জোর আম কাটার পর নুন মাখিয়ে যখন রেডি করা হবে, তখন ভাগ নেওয়ার জন্য মারামারি করবে। পোশাক আশাকে রমা খুব টিপটপ। জামায় কাদা লেগে যাওয়ার চান্স থাকে যেসব কাজে, তার ধার কাছেও সে মারাবে না। ভয় রমাকে নয়, ভয় আরতিকে। মেয়েদের মধ্যে একমাত্র ওরই সাহস আছে ধা করে গাছে চড়ে গিয়ে ডাল ঝাঁকাবার। একদিন ধরাও পড়ে গিয়েছিল মুক্তিদির কাছে। ক্লাসে সে কি বকুনি! কি করতে উঠেছিলে গাছে? পেয়ারা পাড়তে? ক্লাস শুদ্ধ মেয়ে কষ্টে হাসি চেপেছিল সেদিন। আম গাছে পেয়ারা! আরতি কিন্তু অবলীলাক্রমে একটা গল্প বানিয়ে বলে ফেলল। বলল, টিপ প্র্যাকটিস করতে। কীরকম টিপ প্র্যাকটিস? আমরা দেখছিলাম কার বই কত দূর যায়। অমিতার ইতিহাস বই আটকে গিয়েছিল, তাই পারতে গিয়েছিলাম। বই ছুঁড়ে টিপ প্র্যাকটিস? অমিতা কোথায় সে? ভাগ্য ভালো অমিতা সেদিন ক্লাসে আসেনি। মুক্তিদির পর্যবেক্ষণ শক্তি প্রখর হলে বুঝতে পারতেন এটা জলজ্যান্ত মিথ্যে। কারণ অমিতা মাসির বিয়েতে কলকাতা গেছে, 7 দিন ধরে স্কুলেই আসছে না।
খানিকক্ষণ রক্তচক্ষু আরতির ওপর স্থাপন করে মুক্তিদি ভাবতে চেষ্টা করলেন, অন্যের বই গাছের ডাল থেকে উদ্ধারের চেষ্টা অপরাধ কিনা। তারপর মন স্থির করে বললেন, বসো এখন, এরকম কাজ আর কখনো করবে না ভবিষ্যতে, বুঝেছ? পরে সকলের কাছে বাহাদুরি করে আরতি বলেছিল, কেন মিথ্যে কথা বলেছিলাম জানিস তো? ভেবেছিলাম মুক্তিদি আমাকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে দেবেন। বেঞ্চের ওপর দাঁড়াতে পারলে আরতির মহাস্ফূর্তি, কিন্তু মুশকিল এই যে কেবলমাত্র মিস সরকার ছাড়া কোনো টিচারই পড়া না পারলে বেঞ্চে দাঁড় করান না। ক্লাসের কোণে কান ধরে আধ ঘন্টা করিয়ে রাখার পর আভা একদিন প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর থেকে সেরকম শাস্তিও বন্ধ হয়ে গেছে। মেয়েরা মাঝে মাঝে বলাবলি করে, আভাকে যদি সেদিন বেঞ্চে দাঁড় করানো হতো তাহলে কি মজাটাই না হতো। হুড়মুড় করে কার কার ঘাড়ে পড়তো, ওহ, ভাবতেই গায়ে কাটা দেয়। সবার ক্লাসটাই সেদিন হইচই করে কাটতো, কাউকে আর পড়া দিতে হতো না। পড়া আর পরীক্ষা দেওয়া ছাড়া স্কুলের সব কিছুই কৃষ্ণার দারুণ ভালো লাগে। ভালো লাগে তেঁতুল গাছ, আম গাছ, গঙ্গার ধারের বিশাল মাঠ, সেখানে ডালপালা ছড়ানো মোটা গাছের গুড়ির শিরীষ গাছ, আর তার শেকড় চলে গেছে কত দূর। তটিনিধি বলেন অনেকটা শিবপুর বটানিক্যাল গার্ডেনের বিশাল বট গাছের মতো। তটিনিধি কলকাতা থেকে সদ্য পাশ করে এখানে পড়াতে এসেছেন, তাই কথায় কথায় কলকাতার নানান গল্প করেন। উনি বাইরের নানান রকম গল্পও করেন, তাই মেয়েরা ওকে একটু অন্য চোখে দেখে। এই শিরীষ গাছের ফুলগুলো হলদে পাউডার পাফের মতো, তার হালকা মিষ্টি গন্ধ। প্রায় সমস্ত মাঠ জুড়ে হলদে হলদে গুঁড়ো ছড়িয়ে থাকে। শিরীষ গাছের মোটা ডালে ঝোলানো হয় দোলনা, একজন চড়ার মতো ছোট দোলনা, আর বড় দোলনা যাতে একসঙ্গে 2-4 জন দোল খেতে পারে। 2জন উঁচু ক্লাসের মেয়ে মুখোমুখি দাঁড়িয়ে, আর তাদের পায়ের কাছে পা ছড়িয়ে ক্লাস 4 কি 5-এর ছোট 2টি মেয়ে। তাদের দাঁড়াতে অ্যালাউ করা হয় না। দাঁড়িয়ে থাকা 2জন একটু হাঁটু ভেঙে পা দিয়ে ঠেলে ঠেলে কোথায় তুলে ফেলে দোলনাটা। সকলের অবশ্য অত সাহস হয় না, কিন্তু তবু 2টো দোলনা ঘিরেই বিরাট ভিড়। কার পরে কে দুলবে সাধারণত ঠিক করে দেয় উঁচু ক্লাসের কোনো দিদি, ক্লাস 10 কি 9-এর মন্ট্রেসরা। কিন্তু এই নিয়ে ঝগড়া মারামারিও লেগেই থাকে। কৃষ্ণা অবশ্য দোলনার চেয়ে পছন্দ করে স্লিপার ঢেকি, সেখানে ভিড় কম থাকে। তাছাড়া ড্রিল শেডে আছে ছাদ অবধি বেয়ে ওঠার খাড়া সিঁড়ি, সেটায় ওঠানামা করতেও বেশ মজা আছে। সদাকত আশ্রম থেকে মিশিরচি আসেন লাঠি খেলা দেখাতে উঁচু ক্লাসের মেয়েদের। তাদের শাড়িতে মালকোচা মেরে নিতে হয় মহারাষ্ট্রীয় কায়দায়। 2-1জন দিদি বিদ্রোহ করে শাড়িতে মালকোচা মারেনি বলে মিশিরজির সে কি রাগ, চলে গেলেন সোজা স্কুল প্রিন্সিপাল মিস রিচার্ডসের কাছে। বললেন, এই অবাধ্য মেয়েদের লাঠি খেলা শেখানো থেকে আমায় রেহাই দিন। উনি আবার মেয়েদের ডাকিয়ে এনে মাফ চাওয়ালেন, তবে মিশিরজি খুশি। এই লাঠি খেলা দেখে দেখেই অবশ্য শিখে ফেলা যায়। আরতি হোস্টেলের বড় দিদিদের কাছ থেকে বেশ ভালোই শিখে নিয়েছে। সত্যি, পড়াশোনায় ভালো না হলে কি হবে, আরতির অনেক গুণ। স্কুল স্পোর্টসেও ও এত কাপ পায় যে আর একজন মেয়েকে বয়ে নিয়ে যেতে হয় হোস্টেল অবধি। লং জাম্প, হাই জাম্পে তো ফার্স্ট প্রাইজ ওর বাঁধা। সেই জন্যই টিচারদের কেউ কেউ ওকে বেশ স্নেহ করেন। তটিনিধি তো সকলের সামনেই বলেন, আরতি, তোমার এই এনার্জিটা যদি একটু পড়াশোনার দিকে চালাতে পারতে তাহলে আর দেখতে হতো না, বলে আর চোখে মঞ্জুলিকার দিকে তাকান। মঞ্জুলিকা ক্লাসের বেস্ট গার্ল, অঙ্কে বিশেষ করে দারুণ মাথা, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে অ্যালজেব্রা কষে। আরতি আড়ালে মেয়েদের বলে,
কী যে বলেন তটিনিদি, মঞ্জুলেখাকে বিট করব আমি, এই অধম, বলে হা হা করে হাসতে থাকে। তাহলে কার খাতা থেকে হোমওয়ার্ক টুকব? মঞ্জুলিকা বরং ওকে উৎসাহ দেয়, চেষ্টা করলেই পারবি। কেন পারবি না আরতি? পরশু ইতিহাস টেস্টে অন্তত হায়েস্ট পাওয়ার চেষ্টা কর, তুই একটু মন দিয়ে পড়লেই হবে। আরে দূর দূর, ইতিহাস পড়ে কে সময় নষ্ট করে? আমি বরং তোর ঠিক পেছনেই থাকবো, তুই একটু বেঁকে বসিস যাতে তোর খাতাটা দেখতে পাই। সে না হয় বসলাম, কিন্তু মিস পালের নজর বড় মারাত্মক। মিস পালকে আমি ঠিক ম্যানেজ করে নেব। মিস পাল কথায় কথায় মেয়েদের বকতেন। ওর মুখে একটা কথা সব সময় লেগে থাকতো, কেন পড়া শেখোনি? থরলি কেন পড়া করনি? থরলি পড়া দিতে না পারলেই উনি চোটের রং। আরতিকে সেদিন জিজ্ঞাসা করেছেন, শাহজাহান সিংহাসনে আরোহণের পর কি করলেন? অনেক দেশ জয় করলেন। এটা তো অন্ধকারে ঢিল ছোড়া হলো, পড়া শেখোনি? অম্লান বদলে মাথা নাড়ল আরতি। সময় হয়নি। সময় হয়নি? কি করছিলে কাল স্টাডি পিরিয়ডে? কি করব, এত অঙ্ক দিয়েছিলেন বেলাদি, তাই হিস্ট্রি পড়ার সময় হয়নি। আর সবাই কি করে সময় পেল? তাদেরও তো অঙ্ক হোম টাস্ক ছিল না? তাদের 10টা করে ছিল, আমার 100টা। কেন? আমি ক্লাসে কথা বলেছিলাম বলে। মিস পাল এরকম স্পষ্ট উক্তি শুনে সম্পূর্ণ দিশেহারা হয়ে গেলেন। 2-4বার ঢোক গিলে বললেন, বেশ, আমারও টাস্ক রইল, কাল শাহজাহানের চ্যাপ্টার পুরোটা শোনাতে হবে, একেবারে থরলি। জেদ চেপে গিয়েছিল আরতির। পরের দিন সে 3 ঘন্টা ধরে কেবল ইতিহাসই মুখস্থ করে গেল। হিস্ট্রি ক্লাসে মিস পাল যখন পড়া ধরলেন, তখন সে গড়গড় করে সমস্তটা শুনিয়ে ইহার পরের অধ্যায় বর্ণিত হইবে বলে থামল। মিস পাল অবশ্য এতটা আশা করেননি। বারবার বলতে লাগলেন, বাহ, দেখেছ, তোমরা দেখেছ থরলি পড়া শেখা কাকে বলে? তোমরাও আরতির মতো এরকম থরলি পড়া করবে। ভেরি গুড আরতি, ভেরি গুড। সুতরাং আরতির আশা, মিস পাল সম্ভবত টেস্টের সময় ওর দিকে খুব কড়া নজর দেবেন না। মঞ্জুলিকার খাতা থেকেই ম্যানেজ হয়ে যাবে। সত্যি কথা বলতে, ইতিহাস পড়ার মধ্যে আছেটা কি? ইতিহাস তো আর অঙ্ক নয়, জানাই আছে কিসের পরে কি। হিন্দু রাজা হলেই তারা রাজপথের দুপাশে বৃক্ষরোপণ আর পথিকদের জলদানের ব্যবস্থা করে, আর মুসলমান রাজা হলেই তারা দাক্ষিণাত্য বিজয়ে যায়। সবটাই তো এই একই ছাঁচ, একটু এদিক আর ওদিক। ওদিকে খানুয়ার যুদ্ধ, এদিকে বিজাপুর আর গোলকুন্ডা। এক একটা রাজ্যকে কতবার করে অধিকার করেছে রাজা বাদশারা। তখন খেয়াল ছিল না পরে কাউকে এই একঘেয়ে নামগুলো মুখস্থ করে পরীক্ষা পাশ করতে হবে? নাম যদি বা মুখস্থ হয়, সাল তারিখ? আরতি মনে মনে কয়েকটা জরুরি তারিখ আওড়ে নিল। পানিপথের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যুদ্ধ, বক্সারের যুদ্ধ আবার কার সঙ্গে কার। 8টার সময় হোস্টেলে স্টাডি পিরিয়ড শেষ হয়, তার 15 মিনিট পরে খাবার ঘন্টা। রাত 9টায় যে যার বিছানায়। 9টা 10-এ আলো নেভানো হয়ে যায়। তারপর আলো জ্বালা সাংঘাতিক অপরাধ। মেট্রন এসে টহল দিয়ে দেখে যান কেউ লুকিয়ে চুরিয়ে টেবিল ল্যাম্প জেলে পড়াশোনা করছে কিনা। উঁচু ক্লাসের মেয়েদের দিকেই তার নজর বেশি। আরতিকে তিনি ততটা বিপজ্জনক বলে গণ্য করেন না। বড় জোর সে টর্চ জেলে ডিটেকটিভ উপন্যাস পড়ার চেষ্টা করতে পারে। সেরকম বইও বাজেয়াপ্ত করেছেন মেট্রান, অন্ধকারের বন্ধু আর ছায়া কালো কালো। মেয়েদের আড়ালে লুকিয়ে পড়েও ফেলেছেন খাসা বই, এক নিঃশ্বাসে শেষ করার মতো। পরে যখন কাচুমাচু মুখে বই ফেরত চাইতে গেল আরতি, তখন মেট্রনকে বেশ একটু অ্যাক্টিং করতে হলো। কী ব্যাপার, কে ওখানে? ভেতরে আসতে পারি মনিকাদি? আমি আরতি চক্রবর্তী। ও, তা কী মতলবে?
আরতি মাথা চুলকোতে চুলকোতে মিনমিন করে বলল, মনিকাদি, আর কখনো করব না। কি? রাত জেগে গল্পের বই পড়ব না, 9টার পরে আলো জ্বালাবো না। মনে থাকবে তো? প্রমিস? কোথায় গেল যেন দুটো বই, কি যেন নাম? মনিকাদি এদিকে ওদিকে খোঁজার ভান করলেন। আরতি তাড়াতাড়ি বলে উঠল, কাঞ্চনজঙ্ঘা সিরিজের অন্ধকারের বন্ধু আর ছায়া কালো কালো। মঞ্জুরির বই, ওকে ফেরত দিতে হবে। কী সিরিজ? কাঞ্চনজঙ্ঘা। বলেই আরতি মনে মনে জিভ কাটল। সর্বনাশ, উচ্চতা জিজ্ঞাসা করলেই হয়েছে। মাউন্ট এভারেস্ট, গডউইন অস্টিন, তারপরই কি কাঞ্চনজঙ্ঘা? সিরিজ মানে আরও বই আছে নাকি এই ধরনের? হ্যাঁ মনিকাদি। আরতি ওর চিন্তাধারা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য হুড়োহুড়ি করে বলে যেতে লাগলো, রাত্রির যাত্রী, মুখ আর মুখোশ। তুমি সব পড়েছ? মনিকাদির মুখের সুর নরম। না, মানে মঞ্জুরির কাছ থেকে অন্য মেয়েরা নিয়েছে, আমরা পালা এলে পাবো। আরও নরম হলেন মনিকাদি। গল্পের বই পড়া খারাপ নয়, জেনারেল নলেজ বাড়ে, তবে মশারির মধ্যে আলো জেলে 9টার পরে নয়, বুঝেছ? এ নাও তোমার বই। এক দৌড়ে আরতি দোতলায়। ওর পাশের বিছানায় রমা তখন বই খাতা গোছাচ্ছে। মুখ তুলে তাকালো। কি হলো তোর? মনিকাদির কাছে খেলি তো বকুনি, যেমন রাত্রিরে গল্পের বই পড়া, বেশ হয়েছে। তোর মাথা আর মুন্ডু। মনিকাদি কত মিষ্টি মিষ্টি করে বললেন, কোথায় পেলে এই সব বই? বই পড়লে বুদ্ধি বাড়ে, এই সব উনিও পড়তে চান, সে কি আর আমি বুঝতে পারিনি? রমার মুখটা হাঁ হয়ে গেল। মনিকাদি পড়তে চাইছেন ডিটেকটিভ বই, তাও আরতির কাছ থেকে? তারপরেই তার মুখটা একটু গম্ভীর হলো। তাহলে যা, তুই মনিকাদিকে গল্পের বই সাপ্লাই কর। তুই এখন আলো জেলে 9টার পর পড়লেও উনি আর কিচ্ছু বলবেন না। ঠিক তো, এটা তো আরতির মাথায় আসেনি, কিন্তু কে জানে বাবা, বারবার হোস্টেলের রুল অমান্য করলে বাড়িতে চিঠি চলে যায় যদি। এরপর রমা যা বলল শুনে তো তার আক্কেল গুরুম। বই খাতা ব্যাগে ভরে ডাইনিং রুমে যাওয়ার আগে রমা বলল, মঞ্জুলিকার কথা শুনেছিস তো? না, কি কথা? কাল স্কুলে ফোন এসেছিল। ছুটির পর মিস রিচার্ডসের ঘরে ওকে ডেকে পাঠানো হলো। ওর দাদুর স্ট্রোক হয়েছে, বাঁচবার আশা কম। আরতির হাত থেকে গল্পের বই দুটো মাটিতে পড়ে গেল। তার মানে? রমা মুচকি হাসল। দরজার কাছ থেকে বলে গেল, তার মানে মঞ্জুলিকা এখন বাবা মার সঙ্গে যাচ্ছে গিরিটি দাদুকে দেখতে। এদিকে কাল হিস্ট্রি টেস্ট, শিওরে সমন। তাহলে এখন কিম কর্তব্যম? ঠিক আছে, চিরকালই ঝুঁকি নিতে অভ্যস্ত আরতি। ঠিক করে ফেলল কি করবে। মনিকাদি এখন হাতে আছেন, চিন্তা কি? সেদিন ভোরবেলা ঝড়ের পর আম কুড়োবার তাড়ায় কৃষ্ণা ছটফট করছিল তার আগের দিনের ঘটনা এগুলো। ঝড় হয়েছে তো ভোর রাত্রে, তার আগে কি ঘটে গেছে তা জানল শুধু কয়েকজন, তাদের মধ্যে একজন আরতি। মিস পালের কাছে মুখ রক্ষা করতে হবে তো। ব্রিটিশ পিরিয়ড পুরোটা বাদ দিলেও থাকে 150 পাতা। 9টার পর 4টে বালিশ দিয়ে আড়াল করে ও জ্বালালো মোটা একটা মোমবাতি। এইবারে এসো বাছারা, গিয়াসুদ্দিন বলবন, ইলতুৎমিশ, মামুদ, গজনী, যে যেখানে আছো, কে কি কুকীর্তি করেছ সমস্ত ঠোঁটস্থ কণ্ঠস্থ করার আগে পর্যন্ত আরতি বালিশে মাথা ঠেকাচ্ছে না। রাত নিঝুম, বাইরে বিশ্রী গুমোট আর অন্ধকার। হুমায়ুন তখন যুদ্ধে হেরে সিন্ধু প্রদেশের কোনো মরু প্রান্তরে পালিয়ে বেড়াচ্ছেন। এমন সময় ধুপ করে একটা আওয়াজ। মনিকাদির সারপ্রাইজ ভিজিট ভেবে এক ফুয়ে আরতি মোমবাতি নিভিয়ে ফেলল। না, মনিকাদি নিশ্চয়ই ধুপ করে লাফাবেন না, ও তো পাঁচিল থেকে লাফাবার শব্দ।
কান খাড়া করল আরতি। কেমন যেন সন্দেহজনক খসখস শুকনো পাতা মারালে যেমন হয়। লাফ মেরে খাট থেকে জানালার কাছে হাজির আরতি। সালোয়ার কামিজ পরার এই তো সুবিধে, কিন্তু কে বাছা তুমি এই গভীর রাত্রে হোস্টেল কম্পাউন্ডে পা টিপে টিপে ঢোকার তাল করছো? গিয়ে দেখতে হয়। সিঁড়ি দিয়ে নামতে নামতে চোরটা কোথায় সেধবে কে জানে। তার চেয়ে এদিক ওদিক তাকালো আরতি। ঘরে আলো নেই, কিছু বোঝাও যাচ্ছে না কোথায় কি আছে। হাতে ঠেকলো একটা শাড়ির মতো কি। হ্যাঁ, শাড়িই তো। খাটের পায়ার সঙ্গে একদিকে বেঁধে গড়াধীন জানালায় ঝুলিয়ে দিল শাড়িটা। তারপর সরাত করে নিচে নেমে আসতে কতক্ষণ। আরতির পায়ের নিচে নরম নরম কাদা। প্রথমে পা দুটো বসে গেল। কোনো মতে সোজা হয়ে দাঁড়াতেই চোর দেখতে পেয়েছে তাকে। চোর চোর বলে চিৎকার করে দৌড়লো আরতি। চোরটা ঘাবড়ে গিয়ে ছুট দিয়েছে প্রিন্সিপাল কোয়ার্টারের দিকে, কিন্তু তার জানা ছিল না সেখানে উঁচু ভুরান্ডার বেড়া। কোনো মতে হাঁচড় পাঁচড় করে পার হতে না হতেই লম্বা লাফ মেরে বেড়া ক্লিয়ার করে লং জাম্প চ্যাম্পিয়ন আরতি গিয়ে পড়েছে তার ঘাড়ে। ততক্ষণে হোস্টেল থেকে ছুটে এসেছেন দারোয়ান, মিস রিচার্ডসের আয়া সিকিউরিটি। পটাপট সব আলো জ্বলে উঠেছে। সঙ্গে সঙ্গে গোঁ গোঁ গর্জন শুরু হয়ে গেল ঝড়। কৃষ্ণা যখন স্কুলে পৌঁছলো তখন 6:45। কোনো মতে বইয়ের ব্যাগ ডেস্কে পুরে জুতো জোড়া খুলে ফেলেই মাঠে ছুটেছে, কোনো দিকে না তাকিয়ে। কিন্তু এ কী ব্যাপার? আমগাছতলায় পুলিশ কেন? শুধু পুলিশ নয়, 2-4জন হোমড়া চোমড়া চেহারার ইউনিফর্ম পরা লোক কী সব পর্যবেক্ষণ করছেন। তাদের সঙ্গে মিস রিচার্ডস, মুক্তিদি, খনাদি, মিস সরকার, সবাই, মানে যেসব টিচার্স কোয়ার্টারে থাকেন তারা। হতবম্ব কৃষ্ণা গুটি গুটি ক্লাসের দিকে রওনা হলো। বারান্দায় ফার্স্ট ট্রিপের মেয়েদের জটলা। ছোট ছোট গোল বানিয়ে তারা উত্তেজিতভাবে কী সব বলাবলি করছে। কাকে জিজ্ঞেস করা যায়? কেউই তো ওর ক্লাসের নয়। কাঁচা আমের আশা তো একেবারেই গন। ওই সব পুলিশ বাছাধনেরা কি আর মেয়েদের জন্য কিছু বাকি রেখেছে? কিন্তু রহস্যটা কি? বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কানে আসছিল, आरती ने चोर पकड़ा है, लॉन्ग जंप करके उसके पेट पर कूदकर उसे হাসপাতাল भेज दिया। কথাগুলোর কোনো মানেই হচ্ছে না। আরতি লং জাম্প করে অবশ্য, কিন্তু ঝাঁপ খেয়ে চোরের পেটের ওপর পড়ে তাকে হাসপাতালে পাঠিয়েছে। এই তো আরতি আসছে, যেন কিছুই হয়নি এমন গোবেচারা মুখ, চোখ দুটো অবশ্য একটু লাল। কি হয়েছে রে? এক দৌড়ে চলে গেল কৃষ্ণা ওর কাছে। তুই নাকি চোরের পিঠে আছাড় খেয়েছিস? পিঠে নয়, পেটে, গম্ভীর গলায় জবাব দিল আরতি। বাকি সবাই ততক্ষণে শোরগোল করতে করতে ছুটে এসেছে এদিকে। আরতিকে ঘিরে তুমুল ধাক্কাধাক্কি। আরে আরতি, তুমনে তো কামাল কর দিয়া, চোর পাকড়া চোর। কি হয়েছে বল শিগগিরি। কখন এসেছিল চোর? কখন? কোথায়? তুই কি করে দেখতে পেলি? মেয়েরা মেয়েরা, মিস সরকারের গলা নকল করে ধমক দিয়ে উঠল আরতি। সব চুপ, নিজের সিটে যাও, চুপচাপ বসে সবাই। আই, মিস রিচার্ডস। মুহূর্তের মধ্যে ভিড় পাতলা। সবাই সরে গিয়ে নিজ জায়গা করে দিল। প্রিন্সিপাল ও তার পিছু পিছু পুলিশের কর্তারা গটমট করে এগিয়ে আসছেন। মিস রিচার্ডসের চকচকে কালো মুখে একগাল হাসি। কি সুন্দর দাঁত ওর। আরতি, উনি হাত বাড়ালেন হ্যান্ডশেক করার জন্য। পুলিশ অফিসারদের দিকে তাকিয়ে গর্ব ভরে বললেন, এই সেই বাহাদুর মেয়ে। উই আর প্রাউড অফ ইউ আরতি। ঘণ্টা পড়ল ঠং ঠং করে। মেয়েরা, তোমরা এখন প্রেয়ারে যাও, পরে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। ওরা চলে গেলেন। মেয়েরাও দৌড়ালো হলে গিয়ে লাইন করে দাঁড়াতে। চারিদিক ফাঁকা হয়ে যাওয়ার পর কৃষ্ণা তাকালো আরতির দিকে। এত হাসবার কি হলো?
হাসি চাপবার ব্যর্থ চেষ্টায় আরতির চোখ মুখ লাল হয়ে উঠেছে। সে বলল, জানিস, কাল রাত্রে যখন মিস রিচার্ডসের ঘর থেকে বেরিয়ে এলেন দেখি ওর একটাও দাঁত নেই।